স্বাগতম সবাইকে কলেজ এফএম 101.6 এর ডক্টর ওলায় আমার ডাক্তারে। শুরু হয়ে গেল সেই সময়টা যে সময়ে আমরা আসলে খুব বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠি এবং আমাদের স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে এক এক দিন এক এক দিক নিয়ে আমরা কথা বলি। সপ্তাহ ঘুরে আজকেও সেই সময়টা একেবারে 4টা পর্যন্ত আমরা একসাথে থাকবো। কারা কারা আছি বলে দেই। ফারজানা আছি, সেই সাথে রয়েছে সুমি এবং ডক্টর এজাজকে পেয়ে গেছি আমরা সব সময়ের মতো। এজাজ কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কিরকম আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের আজকে যে স্পেশালিস্ট, সেই স্পেশালিস্টও আমরা পেয়ে গেছি। তার আগে বলে দিতে যাই যে কোন বিষয়টা নিয়ে আসলে আমরা আজকে কথা বলবো এবং কোন বিষয়ের স্পেশালিস্টকে আমরা পেয়েছি সাথে। অলরেডি একটা পোস্ট গেছে ফেসবুকে, তারা তো জানো, যারা ফেসবুকে আছো তারা বুঝতেই পারছো, আর যারা এখনো জানো না তারা। আজকে আমরা আলোচনা করব আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ কিডনি নিয়ে, এবং এই কিডনি নিয়ে আলোচনা করতে আমাদের মাঝে উপস্থিত আছেন ইউরোলজিস্ট স্যার ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট। এবারে যেটা করতে চাই, তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে কোনো সমস্যার কথা আমাদেরকে জানাতে পারো এবং তার সলিউশন কি হতে পারে, সঠিক ভাবে কি বলবো যে চিকিৎসাটা এসএমএস করতে পারো। 7171 নম্বরে এসএমএস করতে হবে, শুরুতে লিখে নিতে হবে 1016। লক্ষণগুলো কি সেটা হচ্ছে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট এবং প্রস্রাবের রাস্তা এবং পুরুষাঙ্গ নিয়ে যে সার্জারিগুলো ডিল করা হয় এটাকে বলে ইউরোলজি। ইউরোলজিদের কাছে গেলেই যদি অপারেশন, সব রোগের অপারেশন লাগে না, তারা হচ্ছে সার্জিক্যাল অ্যাসপেক্টটা দেখে। এখন ইউরোলজিক্যাল অনেক পেশেন্ট মেডিসিনের ট্রিটমেন্ট হয়, আমি এই ব্যাপারে পরে বিস্তারিত আসবো। যেমন আগে পোস্টেট ইনলার্জমেন্টে যেটা ছিল, আগে চিকিৎসা ছিল না, ভালো ভালো ওষুধ পাওয়া যেত না। এখন কিন্তু অনেক ভালো ভালো ওষুধ বের হয়েছে, যার কারণে এই রোগগুলো ওষুধের মাধ্যমে নিরাময় করা সম্ভব হয়। সুতরাং ইউরোলজিস্টরা সবসময় অপারেশন করে না, ওরা মেডিসিনও দেয় এবং যেখানে অপারেশন প্রয়োজন হয় তখনই অপারেশন করে। তো স্যার, ইউরোলজির কমন কেসগুলো কি কি, কি কি রোগী আপনারা ডিল করে থাকেন? রাইট, এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের দেশে ইউরোলজিস্টের সংখ্যা কম এবং ইউরোলজিস্টের প্রসার এবং প্রসার খুবই কম বলেই অনেক সময় যারা মফস্বলে থাকেন বা ইভেন ঢাকা শহরে অনেক রুগী যারা হচ্ছে, যার কারণে আমরা দেখি অনেক রুগী যেটা ইউরোলজিস্টের কাছে আসার কথা, তারা হয়তো কোনো মেডিসিন স্পেশালিস্টের কাছে গেছে, কোনো সার্জিক্যাল স্পেশালিস্টের কাছে, কোনো নেফ্রোলজিস্টের কাছে গিয়ে তারা চিকিৎসা নিয়ে হতাশ হয়ে বসে থাকে। অথবা ইউরোলজিস্টের কাছে অনেক সময় অনেক রুগী আসে যারা শেষ মুহূর্তে আসে যখন কিডনির অবস্থা খারাপ হয়ে গেছে। এর চিকিৎসা একমাত্র ইউরোলজিস্টরা দিতে পারে, মডার্ন টেকনিক। নাম্বার 3 হচ্ছে, আমি চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে পরে আসবো, আগে রোগগুলো বলে নিচ্ছি। 2-3 নম্বর হচ্ছে মূত্রথলি। তা মূত্রথলিতে কি হতে পারে? পাথর হতে পারে, মূত্রথলিতে টিউমার হতে পারে এবং মূত্রথলিতে টিউমার হলে এর যত তাড়াতাড়ি সম্ভব, কারণ বাংলাদেশে ওয়ার্ল্ডে মূত্রথলিতে যে টিউমারগুলো হয় তার মোর দ্যান 95% হচ্ছে ক্যান্সার। যার কারণে মূত্রথলির টিউমার যদি আগেই ডায়াগনোসিস করা যায় এবং ইউরোলজিস্টের কাছে যান এবং সঠিক উপায়ে চিকিৎসা করেন তাহলে এটা নিরাময়যোগ্য। এরপরে আছে প্রোস্টেট গ্ল্যান্ড, প্রস্রাবের সমস্যা। একটা 50-এর উপরে যখন বয়স চলে যায় মানুষের প্রস্রাবের সমস্যা হয়, এটা অনেকে হালকাভাবে নেয়। মনে হয় যে সবার একটা গ্রামে ধারণা আছে বা বিভিন্ন আমজনতার কাছে ধারণা আছে যে বয়স হলে প্রস্রাবের সমস্যা হবে। কথাটা ঠিক না, প্রস্রাবের সমস্যা হবেই, ঠিক আছে, কিন্তু এটা নিরাময়যোগ্য বা চিকিৎসাযোগ্য। সেই জন্য প্রোস্টেটের আবার 2-3 ধরনের রোগ হতে পারে। একটা হচ্ছে যেটাকে আমরা সবাই বলি প্রোস্টেট ইনলার্জমেন্ট বা বিনাইন ইনলার্জমেন্ট অফ দি প্রোস্টেট, যাকে বলে বিপিএইচ। নাম্বার 2 হচ্ছে প্রোস্টেটে ক্যান্সার হতে পারে। 3 নম্বর হতে পারে প্রোস্টাটাইটিস। এই প্রোস্টাটাইটিসটা হচ্ছে প্রোস্টেটে ইনফেকশন। এটা বিভিন্ন বয়সে, মিডিল এজ থেকে ইয়াং এজ থেকে একদম ওল্ড এজ পর্যন্ত সবার হতে পারে। এরপরে হচ্ছে প্রস্রাবের যে রাস্তা, প্রস্রাবের রাস্তায় অনেক সমস্যা আছে। একটা হচ্ছে কতগুলো জন্মগত সমস্যা থাকতে পারে, যেমন প্রস্রাবের রাস্তা যে জায়গায় শেষ হওয়ার কথা পুরুষাঙ্গের সেই জায়গায় শেষ না হয়ে দেখা গেল পুরুষাঙ্গের নিচের দিকে শেষ হয়ে গেল, যেকে আমরা বলি হাইপোস্পেডিয়াস। এটা হচ্ছে একটা জন্মগত রোগ। আমরা অনেক সময় দেখছি যে এই রোগ নিয়ে অনেকে 30-20 বছর 25 বছর, গতকালও আমার ওয়ার্ডে একজন ভর্তি হয়েছে, বিয়ের আগে এসে বুঝতে পারছে যে তার পুরুষাঙ্গ বাঁকা হয়ে গেছে
এবং প্রসঙ্গে তার এই যে প্রস্রাবের রাস্তা অ্যাবনর্মাল পজিশনে অবস্থিত। স্যার আমরা এই রোগগুলো নিয়ে আসবো আলাদা করে, তবে Right. প্রথমে একটা কমন জিনিস যেটা অনেকেই শুনে থাকি কিডনিতে পাথর হয়েছে, Right. তো এই পাথরটা নিয়ে যদি একটু বলতেন কেন আচ্ছা, হয়, লক্ষণগুলো কি? কারণ আছে। একটা হচ্ছে যে কিডনিতে যদি জন্মগতভাবে কোনো সমস্যা থাকে বা কিডনির রাস্তায় যদি কোনো কারণে অবস্ট্রাকশন বা বন্ধ হয়ে থাকে, তাহলে কিডনি পাথর হতে পারে। 2 নম্বর হচ্ছে কিডনিতে যদি ইনফেকশন হয়, দ্যাট ইজ এটাও একটা পাথর হওয়ার কারণ। 3 নম্বর হচ্ছে যে আহ, অনেক সময় বডিতে কতগুলো জিনিস, যেমন হচ্ছে যে ক্যালসিয়াম যদি বেশি হয়ে যায় বা শরীরে যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যায়, হাইপার প্যারাথাইরয়েডিজম বলি, এইসব কারণে কিডনিতে পাথর হতে পারে। এখন একটা কিডনির পাথর হলে যেটা হয়, কিডনির পাথর হলে আমরা যেটা বলি যে কিডনির পাথর হলে মানুষকে ঘুম থেকে বিরত রাখে, অর্থাৎ প্রচন্ড ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা বলি স্টেগহর্ন ক্যালকুলাস অ্যাসিমটোমেটিক থাকে, অর্থাৎ কোনো ব্যথা নাই, কিছু নাই, অনেক সময় দেখা গেল যে তার কোনো অন্যান্য রোগের কারণে ইনভেস্টিগেশন করতে যে কিডনিতে পাথর ধরা পড়লো। আর মূলত যে কিডনিতে পাথর থাকলে যেটা প্রেজেন্টেশন হয় সেটা হচ্ছে ব্যথা, তারপরে প্যাশেন্টের যদি অবস্ট্রাকশন হয় পাথরের কারণে জ্বর আসতে পারে, খিঁচুনি হতে পারে এবং প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে। অনেক সময় যদি দুই দিকে কিডনিতে পাথর হয়, অনেক সময় দুই কিডনি নষ্ট হয়ে বা আমরা যেটা রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। ওই টাইপের একটি প্রশ্ন আমাদের ডক্টর ফ্যান করেছেন, যদিও মানে ফেলের সাথে রিলেটেড না। আসমা হাসান ইলোরা বলেছেন, আমার শাশুড়ি 3 বছর ধরে ডায়ালাইসিস হচ্ছে, এখন ওনার শরীর খুব খারাপ থাকে, হাত পা হাঁটতে পারে না, আর করা যাবে কিনা? উনি ওনার শাশুড়ির বয়স কত বলেননি, এক। 2 নম্বর হচ্ছে যে ওনার যেহেতু ডায়ালাইসিস করছে, তার মানে ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছে। তার মানে কি কারণে নষ্ট হয়েছে সেটাও বলেননি। হতে পারে ডায়াবেটিকের, হতে পারে রেনাল ফেলিওর, আমরা যাকে বলি সিকেডি, ক্রনিক রেনাল ডিজিজ। এটা তার হচ্ছে ডায়াবেটিস জন্য হতে পারে, হাইপারটেনশন, কন্ট্রোল থাকে, এই কারণে তার শরীর ব্যথা এবং অন্যান্য ব্যথা উপসর্গ হতে পারে। তো এই পেশেন্ট উনি যদি ইয়াঙ্গার এজ গ্রুপ হয়, অর্থাৎ লেস দ্যান 60 হয়, ইট ইজ বেটার টু কিডনি ট্রান্সপ্লান্ট যদি করে ফেলে। এই কিডনি ট্রান্সপ্লান্টটা কিন্তু ইউরোলজিস্টরা করেন, কিন্তু ডায়ালিসিস করেন নেফ্রোলজিস্টরা, ডায়ালাইসিস নেফ্রোলজির পার্ট। উনি নিজের একটি সমস্যা আমাদের সাথে শেয়ার করেছেন। উনি বলেছেন যে আমার 2টা বেবি সেরাম ক্রিয়েটিনিন সিজারিয়ান সেকশন হয়েছে, আমার বয়স 32, আমার প্রায় 5 বছর ধরে প্রস্রাবের সমস্যা, একবার করে আসলেও মনে হয় আরো কিছু রয়ে গেছে, রাতে বেশি প্রবলেম হয়, ডায়াবেটিস নেই। হ্যাঁ, এটাকে তাকে সে যেটা বলছে সেটা হচ্ছে ইনকমপ্লিট, মানে সেন্স অফ ইনকমপ্লিট। প্রস্রাব করতেছেন, তার কমপ্লিট হচ্ছে না প্রস্রাব। এটা দুইটা, যেহেতু উনি ফিমেল, 32 বছর বয়সে, 3টা কারণে হতে পারে। একটা হতে পারে যে তার প্রস্রাবের রাস্তা যে কোনো ভাবে সরু হয়ে গেছে। সেটা হচ্ছে যে সিজার করার সময় যখন ক্যাথেটার দিছিল, ওই ক্যাথেটার কতদিন ছিলেন উনি বলেন নাই, আর হবে না, তখন তার বারবার প্রস্রাবে যেতে হবে। 2 নম্বর হচ্ছে যদি অনেকক্ষণ কেউ দীর্ঘক্ষণ প্রস্রাব, যত বেশি পানি খাবে তত কিডনি ভালো থাকবে, কথাটা কিন্তু ভুল। পানি খেতে হবে প্রয়োজন মতন। যদি আপনি বেশি পানি খান তাহলে ঘন ঘন প্রস্রাব হবে এবং মূত্রথলি বড় হয়ে যাবে, এবং উনি যদি প্রস্রাব আটকাই রাখেন তাহলে মূত্রথলি বড় হয়ে যাবে, তখন এই সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশনটা আসবে। ওনার জন্য উপদেশ, উনি কোনো একজন ইউরোলজিস্টের সাথে পরামর্শ করুক। 2 নম্বর হচ্ছে উনি গেলে ইউরোলজিস্ট কিছু পরীক্ষা দিয়ে আসলেই ওনার প্রস্রাব জমা থাকে কিনা, কি কারণে জমা থাকে, এইটা কারণ বের করে সঠিক চিকিৎসা দিলে উনি ভালো হয়ে যাবেন। আমাদের অনেকের মাঝে একটি ধারণা আছে কোমরে ব্যথা বা পিঠে ব্যথা হলেই মনে হয় কিডনির সমস্যা, আসলে কথাটি কতটুকু সত্য? না, কথাটা সম্পূর্ণ সত্য না, কিছুটা সত্যি। কিডনিতে কোনো সমস্যা হলে, অর্থাৎ কিডনি যদি পাথর হয় তাহলে পিঠে ব্যথা করে। কিডনি যদি কোনো কারণে ফুলে যায়, আমরা যাদেরকে বলি পিইউ যে অবস্ট্রাকশন, অর্থাৎ কিডনি থেকে যে রাস্তাটা মূত্রথলিতে গেল, ইউরেটার, ওখানে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয় তাহলে কোমরে ব্যথা হতে পারে। কিডনি ফুলে গেলে হতে পারে, কিডনিতে টিউমার হলে পিছনে ব্যথা হতে পারে, আর কিডনিতে যদি সিস্ট হয় বড় তাহলেও পিছনে ব্যথা হতে পারে। আবার পিঠে ব্যথা কিন্তু অন্য কারণে হতে পারে, মাস্কুলোস্কেলেটাল পেইন হতে পারে, পিএলআইডি বলি যেটা নিউরোসার্জিক্যাল ডিজিজ, কোমরের হাড্ডি সরে গেলেও কোমরে ব্যথা হতে পারে।
সো কোমরে ব্যথা হলেই যে সবসময় কিডনি ডিজিজ নট অ্যালওয়েজ, কিন্তু কোমরে ব্যথা যদি থাকে এটাকে গুরুত্ব দেওয়া উচিত এবং সঠিক কারণটা জেনে নেওয়া উচিত একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যে। আমরা আলোচনা করছি কিডনির স্টোন নিয়ে বা কিডনি পাথর নিয়ে। অনেকের মাঝে ধারণা আছে যে এটার বোধহয় অপারেশন ছাড়া রিমুভ করা বা নির্মূল করা সম্ভব না। তো মেডিসিন দিয়ে কতক্ষণ পর্যন্ত করা যায় আর কখন আসলে অপারেশনে যেতে হয়? কতগুলো এটা নির্ভর করে যে পাথরটার কোন লোকেশন আছে। একটা কিডনিতে কতগুলো জায়গা আছে, যেমন একটা আছে পেলভিস আছে, মেজর ক্যালিক্স আছে, মাইনর ক্যালিক্স আছে, আপার ক্যালিক্স আছে, মিডিল ক্যালিক্স আছে, লোয়ার ক্যালিক্স আছে, ফিউজের জাংশন আছে। এই দুইটা জিনিসের পরে নির্ভর করে, একটা হচ্ছে কিডনি স্টোনের সাইজ কত, আর হচ্ছে স্টোনটা কোন লোকেশনে আছে। ইউজুয়ালি যদি পেলভিক বা পেলিউটের জাংশন বা আপার ক্যালিক্সে যদি লেস দ্যান 5 মিলিমিটার স্টোন থাকে, এই স্টোনগুলো স্পন্টিনিয়াসলি বের হয়ে যায়। হয়তো কিছু ওষুধ দেওয়া যায় বেরোনোর সহযোগিতা করার জন্য, এটা স্পন্টিনিয়াস বের হয়ে যায়, এইগুলোর সাধারণত কোনো চিকিৎসা লাগে না। কিন্তু এটা যদি আবার 5 মিলিমিটার ছোট স্টোন কিন্তু যদি ইনফার ক্যালিক্সে থাকে তাহলে ইউজুয়ালি বের হয় না, মানে ভিতরের দিকে। হ্যাঁ, ভিতরে দেখি না, এটা হচ্ছে কিডনি তো যে অবলিক শেপে থাকে, যদি নিচের দিকে থাকে তাহলে উপরের দিকে আর উঠিয়ে বেরোতে পারে না। ওকে, আজকে আমরা একটা দারুণ বিষয় নিয়ে কথা বলছি। আসলে কিডনি এমন একটা বিষয় যেটাতে একদিন একটু ব্যথা হলেই আমরা অনেক বেশি সচেতন হয়ে যাই এবং অনেক বেশি কষ্টও পাই। তো এই সমস্যার সমাধান যদি চাও বা সমস্যা নিয়ে যদি কোনো কথা বলতে চাও, আমাদের সাথে যুক্ত হতে পারো, SMS করতে পারো 7171 নাম্বারের শুরুতে লিখে নিতে হবে CLR। ফেসবুকে লিখতে চাইলে facebook.com/colorsfm1016। এছাড়া আমাদেরকে ফোন করতে পারো, সরাসরি ফোন নাম্বারটা হচ্ছে 09610161016। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তারপরে আবারও ফিরে আসছি। যারা সাথে আছো সাথে থাকো, শুনতে থাকো কালার্স এফএম 101.6। এই বিরতির মাঝে আমরা আমাদের ফেসবুকের ফ্যানদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। একটি প্রশ্ন এসেছে আয়েশা সিদ্দিকা জিনাদের কাছ থেকে। তিনি লিখেছেন, আমার ছোট ভাইয়ের আজ প্রায় অনেক বছর ধরে কোমরে ব্যথা। সে বলেছে ডাক্তার বলেছে ইউরিন ইনফেকশন, পানি খেতে বলেছে বেশি বেশি, আর কিছু মেডিসিন দিয়েছে। তো এভাবেই চলছে, বাট এখনো মাঝে মাঝে বলে ডানে বামে ব্যথা করে হঠাৎ হঠাৎ। এখন কি করতে পারি? ওনার অনেক দিন ধরে ইউরিন ইনফেকশন থাকার কথা না। একটা রোগীর ইউরিন ইনফেকশন অনেক দিন যদি থাকে তাহলে ধারণা করা হবে ওনার কোনো প্যাথোলজি বা কোনো একটা কারণ আছে। সেই জন্য উনি ইমিডিয়েট কোনো ইউরোলজিস্টের সাথে পরামর্শ করে কিছু পরীক্ষা নিরীক্ষা করে কারণটাকে অনুসন্ধান করবে এবং সেই কারণ অনুসন্ধান করে সেই অনুযায়ী চিকিৎসা করলে উনি ইনফেকশন থেকে মুক্ত হবেন। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন ধারণা পেয়েছেন। ফাহিমা আক্তার আইভি লিখেছেন, আমার শাশুড়ির ক্রিয়েটিনিন 10.9, এখন কি ডায়ালাইসিস করা ছাড়া কোনো উপায় আছে? মোটার কারণে উনার হাতে ফিস্টুলা করা যাচ্ছে না। উনি আরো লিখেছেন, আমার শাশুড়ির বয়স 57 এবং করা যাবে না বলে কোনো কারণ নাই, মানে অনেকগুলো কারণে করা যায় না, কিন্তু উনি যদি শুধু হাইপারটেনশনের জন্য ট্রান্সপ্লান্ট করা যাবে না, এটা ডায়াবেটিস হাইপারটেনশন থাকলেও ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। এটা কোনো কন্ট্রা ইন্ডিকেশন না বা এটার কোনো বাধ্যবাধকতা নাই। আর ডায়ালাইসিস ওনার যদি হাতে ফিস্টুলা না করা যায়, এগুলো এখন মডার্ন ডিভাইস বের হয়ে গেছে। তো এখানে চেস্টের এখানে একটা ডিভাইস ফিট করে দিলে উনি ওইটা দিয়ে ডায়ালাইসিস করতে পারবেন। কি করতে পারি? অপারেশন করা কি যাবে? ডেফিনেটলি একটা 10 বছর আগে যার বাইপাস হয়েছে তার অপারেশন না করার কোনো কারণ নেই। যদি তার পাথর থেকে থাকে কিডনিতে এবং কিডনিতে যদি ব্যথা করে বা অবস্ট্রাকশন করে, তাহলে পাথর যদি অপারেশন না করে তো বারবার ইনফেকশন হবে বা কিডনি রাস্তা বন্ধ হয়ে কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে। এবং 10 বছর আগে যদি তার বাইপাস, কেন 6 মাস আগে বাইপাস করে থাকলেও তার কিডনির পাথর অপারেশন করা যাবে। আমি এই ব্যাপারে যখন পরে বলবো যে কিভাবে করা যেতে পারে। নাদির হোসেন সাইফ লিখেছেন, স্যার আমার বাবার ডায়াবেটিস, বয়স 58, তার ক্রিয়েটিনিন 6 আর হিমোগ্লোবিন 8, আর উনি পিটা এপিটিন ইনজেকশন এবং একটা হিউম্যান অ্যালবুমিন ইনজেকশন নিচ্ছেন, বাট তার অবস্থা খারাপ, এখন ফ্যাটিক হচ্ছে, কি করব? এটা হচ্ছে সম্ভবত ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে রেনাল ফেলিওর পড়ে গেছে। উনি যে কোনো একজন নেফ্রোলজিস্টের কনসাল্ট করবে নেফ্রোলজির সাথে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি ডায়াবেটিক, ওনাকে কন্ট্রোল করতে হবে ফার্স্ট।
ডায়াবেটিস কন্ট্রোল করে তারপরে তো কিডনি চিকিৎসা। হিউম্যান অ্যালবুমিন নিচ্ছেন। হ্যাঁ, অ্যালবুমিনটা ওই যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির জন্য তার অ্যালবুমিনিয়া হচ্ছে, অ্যালবুমিন বেরোয় যাচ্ছে, এই জন্য তাকে অ্যালবুমিন নিতে হচ্ছে, না হলে তার বোধহয় বলেনি যে হাত পা ফুলে গেছে। হ্যাঁ, রাইট। রফিক ইসলাম লিখেছেন, কি করলে কিডনি ভালো থাকে? কি করলে কিডনি ভালো থাকে, খুব ভালো কোশ্চেন। সেটা হচ্ছে যে পরিমাণ মতন পানি খাবেন, সময় মতন খাওয়া দাওয়া করবেন, আর প্রস্রাব আটকায় রাখবেন না। যখন কোনো প্রস্রাব আসবে তখনই প্রস্রাব করবেন, যে জায়গায় পারবেন সেই জায়গায়। নাম্বার 3 হচ্ছে প্রস্রাবের রাস্তায় কোনো রক্ত দেখা গেলে, কোনো ইনফেকশন না আসলে সঙ্গে সঙ্গে একটা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, তাহলে আপনার কিডনি ভালো থাকবে। আর ডায়াবেটিস, হাইপারটেনশন অলওয়েজ নিয়ন্ত্রণে রাখবেন। ট্রান্সপ্লান্ট নিয়ে যখন কথা আসছিল, ট্রান্সপ্লান্ট কি আমাদের দেশে করা সম্ভব? আমাদের দেশে প্রচুর ট্রান্সপ্লান্ট হচ্ছে। বিএসএমইউ, যেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এখানেই কিছুদিন আগে একটা অনুষ্ঠান করে তারা 500 কিডনি ট্রান্সপ্লান্টের একটা অনুষ্ঠান করলো, যে 500 সাকসেসফুল ট্রান্সপ্লান্ট হয়েছে। আমাদের দেশে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে, কিডনি ইনস্টিটিউটে হচ্ছে ট্রান্সপ্লান্ট, ঢাকা মেডিকেল কলেজেও ট্রান্সপ্লান্ট হয়। যদিও কিডনি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল ওই একটা একটু কেসের কারণে কিছুদিন বন্ধ আছে, কিন্তু ট্রান্সপ্লান্ট টিম এভরিওয়্যার, এবং প্রাইভেট সেক্টরে কতগুলো জায়গায় ট্রান্সপ্লান্ট হচ্ছে। আরেকটি প্রশ্ন করেছেন শাহিনুর রহমান, তিনি লিখেছেন, কিডনি নষ্ট হওয়ার লক্ষণগুলো কি? কিডনি নষ্ট হওয়ার কারণ, লক্ষণগুলো কি কি? একটা হচ্ছে যে যদি কিডনি নষ্ট হয়ে যায়, যে কিডনি ফেলিওর হয়ে যায়, তাহলে তার দুর্বলতা লাগবে, হাইপারটেনশন ডেভেলপ করবে। 2 নম্বর হচ্ছে শরীরে রক্তশূন্যতা দেখা দিবে, প্রস্রাব কম হবে, ফ্যাটিগিটি হবে। এগুলো হচ্ছে কিডনি নষ্ট হবে। হ্যাঁ, শরীর দুর্বল লাগবে। স্বাগতম সবাইকে আরো একবার কালারস এফএম 101.6 চলছে। আপনার বয়সটি উল্লেখ করুন। আপনার বয়স 38, কিডনি 1.09, 1.0, এটা অ্যাবসলিউটলি নরমাল। আপনার কিডনি ভালো আছে এবং ক্রিয়েটিনিন নরমাল, স্বাভাবিক। অনেক ধন্যবাদ ফোন করার জন্য বন্ধু। নম্বরে শুরুতে লিখে নিতে হবে CLR। ফেসবুকে লিখতে চাইলে facebook.com/colorsfm1016। সরাসরি ফোন করতে নাম্বারটা হচ্ছে 096-1016-1016। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? জি মঈন, আপনার কিডনির কোনো সমস্যা নিয়ে কথা বলছেন? সেটা দেওয়া হয়, আপনি আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন যে আপনি আসলে কি সংক্রান্ত রোগের জন্য ডক্টরের পরামর্শ চান, আমরা কি ধরনের ডাক্তারকে নিয়ে আসবো। আজকে আমরা কিডনি নিয়ে কথা বলছি, তো এই সংক্রান্ত সমাধানই দেওয়া হবে। হ্যালো, লাইনটা কেটে গেল। যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে যেতে পারি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, ইউরোলজিস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ডিপার্টমেন্ট অফ ইউরোলজি। স্যার, আমরা বিরতিতে আলোচনা করছিলাম ট্রান্সপ্লান্ট নিয়ে, রেনাল ট্রান্সপ্লান্ট যেটা, তো এই নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। ট্রান্সপ্লান্ট হচ্ছে যে যাদের কিডনি নষ্ট হয়ে গেছে, তাদেরকে কিডনি আমরা আরেকজনের কিডনি নিয়ে তাদেরকে প্রতিস্থাপন করতে পারি, একে বলে কিডনি ট্রান্সপ্লান্ট। তো বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্ট এখন সরকারিভাবে হচ্ছে, বিএসএমইউতে হচ্ছে, প্রাইভেট সেক্টরে হচ্ছে। এবং কিডনি আমাদের দেশে যে সমস্যা ট্রান্সপ্লান্টের, সেটা হচ্ছে যে আরো ব্যাপক হতো যদি এটাকে আমরা যেটা বলি যে শুধু লাইফ রিলেটেড ডোনার আমাদের এখানে দেওয়া যাচ্ছে। অর্থাৎ কিডনি ট্রান্সপ্লান্ট যে অ্যাক্ট আছে, ওই অ্যাক্ট অনুযায়ী শুধু ক্লোজ রিলেটিভ, মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ছাড়া আর কিডনি দিতে পারবে না। যদি আমরা অন্যান্য দেশে যেটা আছে, যেটা হচ্ছে যে তখন ক্লিনিক্যালি ডেট হবে, সেখান থেকে কিডনি নিয়ে যদি মানুষকে ট্রান্সপ্লান্ট করা যেত, তাহলে সুবিধা যেটা হতো সেটা হচ্ছে যে ট্রান্সপ্লান্টের সংখ্যাটা অনেক বেড়ে যেত। তো তারপরেও আমাদের দেশে যে পরিমাণ ট্রান্সপ্লান্ট হচ্ছে, আমাদের ডোনারের অভাবে হচ্ছে না। তো যাদের ট্রান্সপ্লান্ট দরকার, আমি হয়তো ডোনারদের জন্য বলতে পারি
যে মানুষের কিন্তু একটা কিডনি সুস্থ থাকলে হয়, অনেকে কিন্তু ভয়তেই কিডনি ডোনেট করে না, যে আমি যদি কেমনে একটা কিডনি দিয়ে দিলে তো আমি বাঁচবো না, এই জন্য ভাই বোন সবাই কিন্তু শত্রু হয়ে যায়। আমরা দেখছি যে অনেকে কিছুদিন আগে একটা রুগী আসলো, সে তার হচ্ছে 10 ভাই বোন, তো 10 ভাই বোনের মধ্যে তার কিডনি নষ্ট হয়ে গেছে, কেউ কোনো ভাই বোন রাজি হলো না কিডনি দিতে, আমরা সবকিছু রেডি করছিলাম। তো কিডনি ডোনেট করলে আহ, যে হচ্ছে যার কিডনি নষ্ট হচ্ছে সেও সুস্থ থাকে, যাকে দেয়া হয় তাকেও সুস্থ থাকে। এবং কিডনি ট্রান্সপ্লান্ট কিন্তু খুব কঠিন অপারেশন না, এটা সহজ অপারেশন। এটা হচ্ছে কিডনি ডোনেশনের যে কিডনি যে যাদেরকে দিতে হবে এটা প্রিপেয়ার করে নেফ্রোলজিস্টরা, আর সার্জারি যেটা ইউরোলজিস্ট এরা হচ্ছে অপারেশন করে, ট্রান্সপ্লান্টটা করে কিন্তু ইউরোলজিস্টরা। এবং ইট ইজ এ কম্বাইন্ড অ্যাকশন অফ ইউরোলজি অ্যান্ড নেফ্রোলজি। ট্রান্সপ্লান্টের সাকসেস রেট কত? অনেকেই ভয় পায় যে ট্রান্সপ্লান্ট করলে বোধহয় টিকবে না। না, সমস্যা যেটা হয় আমাদের দেশে কতগুলো সমস্যা হয়, যেটা হচ্ছে যে ট্রান্সপ্লান্ট করার পরে কিছুদিন রেগুলার অ্যাটলিস্ট 5 ইয়ার্স কিছু ওষুধ খেয়ে যেতে হয়। প্রথম ইয়ার ওষুধ খেয়ে যেতে হয়, তারপরের বছর একটু কম করে, তারপরের বছর কিছুগুলো ওষুধ খেয়ে যেতে হয় রেগুলার। তো এই ওষুধগুলোর আমি নাম বলতেছি না, কিন্তু এই ওষুধগুলো কি হয়, যেমন আমি যেটা জানি যে প্রথম বছর তার 3 থেকে 4 লাখ টাকার ওষুধ খাওয়া লাগে ট্রান্সপ্লান্ট করার পরে। তো অনেকে হয়তো কোনো রকমের ডোনার নিয়ে আসে, ট্রান্সপ্লান্ট যেহেতু সরকারি হাসপাতালে ফ্রি হয়, করে গেল, এরপরে ওই ওষুধ কেনার পয়সা থাকে না, তো যার কারণে ওই মেনটেনেন্সটা থাকে না বলেই ফেলিওর হয়, আদারওয়াইজ ফেলিওর রেট কিন্তু খুব বেশি না, কম। স্যার, আমরা আরো অন্য একটি রোগ নিয়ে আলোচনা করতে চাই। তার আগে আমি একটা ফোন নিয়ে নিতে চাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন, কোথা থেকে? জি, সুমাইয়া। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে রেডিওতে শুনতে থাকুন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর জানিয়ে দেবেন ডক্টর। উনি ডান দিকে কিভাবে অপারেশন করছে হয়তো বলেননি, বাম দিকে বলছে পাথর আছে কিন্তু উনি পাচ্ছেন না, মানে এইটা হয়েছে কি, এটা হতে পারে। তো আপনি, আমি জানি না আপনি অপারেশনটা কোনো ইউরোলজিস্ট করছে না জেনারেল সার্জন করছে, এটা কিন্তু বলেননি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বাম দিকে কিছু পাথর আছে, 10% পাথর যেটা এক্স রেতে আসে না, যে তাদের আমরা বলি রেডিওলুসেন্ট স্টোন, যে পাথরগুলো দেখার জন্য সিটি স্ক্যান করতে হয়। আপনি যদি সিটি স্ক্যান করেন তাহলে অবশ্যই যে ধরনের পাথর আসুক সেই পাথর কিন্তু আপনার সিটি স্ক্যানে পাওয়া যাবে। এরপরে ডিসিশন হবে এই পাথর আপনার অপারেশন লাগবে কিনা। যদি পাথর আপনার ছোট থাকে তাহলে এমনি ওষুধের দিলে বেরোয় যাবে, যদি পাথর বড় থাকে তাহলে এখন তো অপারেশনের অনেকগুলো অপশন আছে। কিডনি পাথর আমরা এখন কেটে কিডনি পাথর আমরা বের করি না, আমরা হচ্ছে কিডনি পাথর কিডনি বের করতে পারি, যদি ছোট থাকে ভালো থাকে তাহলে আমরা ওই বাইরের থেকে রে দিয়ে ভেঙে দিই, যাতে বলে আমরা ESWL। ছোট পাথর যদি থাকে, 1 সেন্টিমিটারের নিচে যদি ছোট পাথর থাকে এবং ভালো পজিশনে থাকে, তাহলে ভেঙে দিলে আপনি একটা মেশিন শুয়ে থাকবেন, আধা ঘন্টা পর হাসতে হাসতে বাড়ি চলে যাবেন, তার পাথর চলে গেল। 2 নম্বর, এখন আমরা যেটা করি তার থেকে একটু যদি বড় পাথর হয়, যদি ইনফ্রার ক্যালিক্স বলে একটা জায়গায় থাকে, সেখানে আমরা যেটা করি, আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে মেশিন ঢুকায়ে লেজার দিয়ে ওই পাথর ভেঙে বের করে নিয়ে আসি, একে বলি আমরা RIRS, বা আপার ক্যালিক্সে যেগুলো জায়গায় ছোট ছোট পাথর আমরা এই মেশিন দিয়ে বের করতে হয়। এর চেয়ে একটু যদি বড় পাথর হয় তো আমরা এখন কি করি, PCNL করি, অর্থাৎ আমরা কিডনি পিছনের দিকে একটা ছোট ফুটা করে কিডনির ভিতরে আমরা আবার পাথর যখন বের করি আবার সঙ্গে সঙ্গে এক্সরে করে দেখতে থাকি, সমস্ত পাথর ক্লিয়ার করে আমরা ছেড়ে দিই, রুগী একদিনের বেশি হাসপাতালে থাকা লাগে না। তো সব কিডনি পাথর নিয়ে ভয় পাওয়ার মতন কিছু নাই, যদি ইউরোলজিস্টের কাছে চান আপনি সঠিক চিকিৎসা পাবেন এবং 1 থেকে 2 দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি চলে যাবেন। ওকে, অবশ্যই আরো একজন কলার রয়েছেন। হ্যালো, জি, ডক্টর শুনছেন, আপনি প্রশ্ন করতে পারেন।
ওকে ডক্টর, কোনো প্রশ্ন রয়েছে আপনার? হ্যাঁ, ওর বয়স কত? আপনার বয়স কত? প্রস্রাব কি ক্লিয়ার হয় না চিকন নালিতে হয়? চিকন নালি হয় না মোটা নালিতে হয়? মানে ফ্লোটা কি প্রস্রাবটা কি চিকন নালিতে হয় না প্রস্রাব? ও দেখেন নাই। খেয়াল করেন। আচ্ছা আচ্ছা, আপনি কি কি পরীক্ষা করছেন তা তো আমি জানি না, তো আচ্ছা, RGU MCU করছেন? RGU উইথ MCU, অর্থাৎ প্রস্রাবের রাস্তার কোনো এক্সরে করছেন কিনা? RGU উইথ MCU। আচ্ছা, আপনি যে কমপ্লেনটা করলেন যে প্রস্রাব লাগলে এবং প্রস্রাব করার সময় আপনার ডান দিকে ব্যথা করে, তো এইতে হচ্ছে কি, হ্যাঁ রাইট, আচ্ছা, এই আপনি রেডিওতে শুনতে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করছি। অনেক সময় যেটাকে বলে আমরা হচ্ছে রিফ্লাক্স, ভেসিকো ইউরোটারিক রিফ্লাক্স বলে একটা রোগ আছে, যেই রোগে হচ্ছে মূত্রথলিতে যখন আমরা প্রস্রাব করতে যাই, কিছু প্রস্রাব সামনে দিয়ে বেরোয় আর কিছু প্রস্রাব না বেরোয় মূত্রথলির থেকে এই প্রস্রাবটা ইউরেটারের দিকে চলে যায়, অর্থাৎ উপরের দিকে কিডনির দিকে যায়, যার কারণে প্রস্রাব করার সময় সেই যেদিকে যায় সেদিকে সে ব্যথা অনুভব করে বা প্রেশার অনুভব করে, একে বলে ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স। আপনি যদি আপনার ইউরোলজিস্টের কাছে যান, উনি যদি একটা RGU MCU করে দেখেন এই ধরনের যদি রিফ্লাক্স থাকে, তাহলে ওটা একটা চিকিৎসা করে রিফ্লাক্সটা একটা অপারেশন করে বন্ধ করে দিলে আপনার এটা ভালো হয়ে যাবেন। ওকে, আরেকটা কল রয়েছে। হ্যালো হ্যালো বন্ধুরা, যারা আমাদেরকে ফোন করতে চান আপনাদের জন্য আরো একটা কিছু বলতে চাই যে অবশ্যই রেডিওর ভলিউমটা কমিয়ে তারপর আমাদের সাথে কথা বলবেন। হ্যালো ওয়ালাইকুম। আচ্ছা, এই জন্য আপনি ডক্টরলা.com এর সঙ্গে যোগাযোগ করুন, নিশ্চয়ই তারা আপনার সমস্যার সমাধান জানাতে পারবেন। ধন্যবাদ কল করার জন্য। ওকে, আমাদের কাছে আরো অনেকগুলো প্রশ্ন চলে এসেছে তার আগে আমরা আরেকটা ডক্টর। জিনিস নিয়ে আলোচনা করে ফেলি বোধহয়। হাইপোস্পেডিয়াস নিয়ে স্যার একটা কথা বলেছিলেন, এই বিষয়ে একটু যদি বিস্তারিত বলেন। আমি হলো হাইপোস্পেডিয়াস ইপিস্পেডিয়াস দুইটা জিনিস একটু জানার জন্য এবং পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমি এটা বলে দিচ্ছি। আচ্ছা, হাইপোস্পেডিয়াস যে জিনিসটা, হাইপোস্পেডিয়াসটা হচ্ছে যে প্রস্রাবের যে ওপেনিং, প্রস্রাবের যে রাস্তা, সেটা হচ্ছে নর্মাল পুরুষাঙ্গের মাথায় না ওপেন করে পুরুষাঙ্গের যে কোনো জায়গায় গোড়ার দিকে বা মাঝখানের জায়গায় ওপেন করে এবং সেই ক্ষেত্রে পুরুষাঙ্গটা বাঁকা হয়ে থাকে। তো এইটা হচ্ছে একটা জন্মগত সমস্যা। এই জন্মগত সমস্যা যদি থাকে, এটা আমরা হাইপোস্পেডিয়াস বলি। এই হাইপোস্পেডিয়াস হলে যেটা সমস্যা হয়, সে প্রস্রাব করবে, প্রস্রাবের শরীর ভিজে যায়। 2 নম্বর হচ্ছে প্রস্রাব চিকন হয়ে বেরোয়। 3 নম্বর হচ্ছে পরবর্তী পর্যায়ে যদি সে এই অবস্থায় থাকে, সে বিয়ে করলেও সে মানে স্বামী স্ত্রী মিলামেশা সে করতে পারবে না, কারণ পুরুষাঙ্গ বাঁকা হয়ে থাকবে। তো এই ব্যাপারে গার্জিয়ানদের যদি সচেতন হয়, যদি আর্লি এজে, অর্থাৎ আমরা যদি বলি 5 বছরের আগে এর অপারেশন করলে এর অপারেশন সাকসেস রেট খুবই ভালো। অনেক সময় আমরা 2টা স্টেজে অপারেশন করা লাগে বা 3টা স্টেজে অথবা সিঙ্গেল স্টেজ অপারেশন করা যায়। অনেক সময় দেখা যায় পুরুষাঙ্গ হয়তো প্রস্রাবের রাস্তা ওপেনিং হয়েছে, তার যেটাকে বলি আমরা স্ক্রোটাম সেখানে, বা পুরুষাঙ্গের একদম গোড়ার দিকে। সেক্ষেত্রে আমরা যদি অপারেশন করে পুরুষাঙ্গ সোজা করে দিই এবং রাস্তাটা যদি অপারেশন করে মাথায় নিয়ে যাই, সে হচ্ছে নর্মালি একটা নর্মাল হিউম্যান বিইং এবং একটা হেলদি মেল হিসেবে তার পার্সোনাল লাইফ লিড করতে পারবে। অনেকেই মনে করে যে এত ছোট বাচ্চা এরকম অপারেশন করাবো কি না কি হয়, না। বরং 2 বছরই বোধহয় ভালো। ফোন না। এসেছে বোধহয়। হ্যালো আমার কথা কি বোঝা যাচ্ছে পারসোনা? অনেকেই আসলে এই ব্যাপারটা বুঝতে পারেন না। যখন ফোন করবেন অবশ্যই আপনার রেডিওর ভলিউম একদম কমিয়ে তারপর ফোন করবেন, না হলে দেখা যাবে যে আমাদের কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন না, আবার আপনার কথাগুলো আমরা ভালোভাবে শুনতে পারছি না। যারাই ফোন করছেন প্লিজ এই ব্যাপারটা মাথায় রাখবেন। হ্যালো ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? জি নাসিমা পারভিন। আচ্ছা, আপনার প্রশ্ন করতে পারেন, ডক্টর আপনাকে শুনছেন। জি, আপনার কথা শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করেন। আপনি কি কিডনি সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলতে চান? প্রস্রাবের রাস্তা, প্রস্রাব।
আচ্ছা আচ্ছা, আপনার আপনার বয়স বয়স কত? আচ্ছা আচ্ছা, আপনার বয়সটা কত? 43। আচ্ছা, আপনার সন্তান কয়টা? আপনার সন্তান কয়জন? এটা কি সিজার না নর্মাল ডেলিভারি? সিজার, নরমাল। আচ্ছা, ওকে। ওকে, আপনি রেডিওতে শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর জানিয়ে হ্যাঁ, দিচ্ছেন ডক্টর। আপনি যেটা বললেন যে আপনার অনেক সময় প্রস্রাবে আপনার কাপড় নষ্ট হয়ে যায় এবং প্রস্রাবটা আপনার ক্লিয়ার হয় না। নাম্বার 2 হচ্ছে যে আপনার পিঠেও অনেক সময় ব্যথা করে। তো এটি কতগুলো কারণে হতে পারে। একটা হচ্ছে যে প্রস্রাব যদি আপনার ক্লিয়ার না হয়, আমি বোধহয় একটু আগে আলোচনা করছিলাম, আপনার প্রস্রাবের রাস্তা যদি শুরু হয়ে যায় তাহলে হতে পারে। 2 নম্বর হচ্ছে যে আপনার সন্তানের নাড়ি নিচে ঝুলে গেছে কিনা। সন্তানের নাড়ি একটু ঝুলে যায় নিচের দিকে। এটা আপনি যেহেতু এখানে কোশ্চেন করা সম্ভব হয়নি, আমি করি নাই। তো যদি সন্তানের নাড়ি ঝুলে যেয়ে থাকে তাহলে আপনার প্রস্রাব ক্লিয়ার হবে না। নাম্বার 3 হচ্ছে যে অনেক সময় যে নর্মাল ডেলিভারিতে সন্তানের রাস্তা, মাসিকের রাস্তা ইনজুরি হতে পারে বা ছিঁড়ে যেতে পারে। তার পরবর্তীতে কি হয়, প্রস্রাব ধরে রাখার যে ক্ষমতা, যে স্পিন্টার মেকানিজম, এটা একটু দুর্বল হয়ে যায়, যার কারণে আপনি হাঁচি কাশি এই ধরনের দিলে বা জোরে কথা বললে বা অনেক সময় শুয়ে থাকলে আপনার প্রস্রাবে আপনার কাপড় নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এখন চিকিৎসা আছে, যদি এটা মাইনর ডিগ্রি থাকে, অর্থাৎ অল্প পরিমাণে প্রস্রাবের আপনার কাপড় নষ্ট হয় বা হাসি কাশিতে যদি প্রস্রাব বেরোয়, তাহলে কিছু ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ খাইলে আপনি ভালো হয়ে যাবেন। আপনি কোনো ইউরোলজিস্টের সাথে কথা বলেন। আর যদি সিভিয়ার ডিগ্রি হয়ে থাকে তাহলে এখানে আমরা কতগুলো অপারেশন করি, যে সিলিং অপারেশন আছে, কি যে টিবিটি, লাইক এ টিনেজার গার্ল। বাহ, ভয়ের তো তেমন কিছু না, নেই। ভয়ের কোনো কারণ নাই। এইটুকু আশ্বস্ত করা গেল যে আপনার এরকম ভয়ের কিছু নেই। আপনি একজন ডক্টরের পরামর্শ নিন, তার কাছে গিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করান, তাহলে অবশ্যই বোঝা যাবে যে ঔষধের মাধ্যমে নাকি কোনো সার্জারি প্রয়োজন রয়েছে। আমাদের সাথে কলার রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি উজ্জ্বল, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। হ্যালো, হ্যাঁ, আপনার প্রশ্ন করতে পারেন, ডক্টর শুনছেন। আচ্ছা, আপ- আচ্ছা আচ্ছা, আপনার বয়সটা কত একটু কাইন্ডলি বলবেন? 18 চলছে। আচ্ছা, আপনি রেডিও শুনতে থাকেন, আমরা আপনার প্রশ্নের জবাব জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি ইয়াং এজের একটা ছেলে, আপনার কোমর ব্যথার হওয়ার অন্য কোনো কারণ নাই। আমি মনে করছি যে আপনি যদি কোমর ব্যথা বেশি হয়ে থাকে, আপনি কোনো একটা ডাক্তারের শরণাপন্ন হন, তার পরামর্শ মতো একটা এক্স রে কে ইউভি রিজেন করেন, একটা আলট্রাসোনোগ্রাফি করেন, আর একটা ইউরিনের পরীক্ষা করেন। কোনো কারণে যদি পাথর হয়ে থাকে বা আপনার কোনো কারণে যদি কিডনিটা ফুলে যেয়ে থাকে, তাহলে এই ধরনের ব্যথা হতে পারে। যদি এইগুলো হয়ে থাকে তাহলে আর্লি চিকিৎসা করবেন। এটা এইসব ক্ষেত্রে রিকভারির মানে সাকসেস রেট প্রায় 100%। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? জি, আপনার প্রশ্ন করুন, ডক্টর শুনছেন। না, না, এটার সাথে কিডনির কোনো সম্পর্ক নাই, এটা লিভারের সাথে সম্পর্ক। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আচ্ছা, আমরা বিস্তারিত বলার চেষ্টা করছি। আচ্ছা, ওনার ধারণাটা বোধহয় যেটা হয়, অনেক ডায়ালাইসিসের রোগীকে হেপাটাইটিস বির ভ্যাকসিন দেওয়া হয়, সেখান থেকে এসেছে। রাইট, এক্স্যাক্টলি। তো আমরা আরেকটা ফোন কিনে নিই। আচ্ছা, এটাকে কিডনি সংক্রান্ত প্রশ্ন নয়, তো আমরা পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা কিডনি সংক্রান্ত কথাবার্তা বলছি। ওকে, আমি আবার একটু বন্ধুদেরকে জানিয়ে দিতে চাই, যারা যারা আমাদেরকে ফোন করতে চাও কিংবা তোমাদের কথা এসএমএস করে জানাতে চাও, এসএমএস করতে পারো 7171 নম্বরে, শুরুতে লিখে নিতে হবে CL, আর ফেসবুকে লিখতে চাইলে facebook.com/colorsfm1016। রয়েছে ফোন নাম্বার 09610161016। ওকে, আমাদের আরো ফোন রয়েছে, কে আছে দেখি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? শাহজাহান, ঢাকা থেকে। জি,
আপনি কি জানতে চাচ্ছেন সমস্যাটা কেন হচ্ছে? উনি বোধহয়, আপনি কি পূজা হয়ে কাজ করেন বললেন না? যদি পূজা হয়ে কাজ করেন অনেক সময় কোমরের হাড্ডিতে ব্যথা করে, এটা রিল্যাক্স হয়ে দাঁড়ায় থাকলে চলে যাবে, এটা সাধারণত কিডনি সমস্যা না। না, ওকে, যেহেতু অনেকক্ষণ একইভাবে বসে থাকতে হয়, হয়তো এটা কিন্তু আমাদের স্বাভাবিক টেন্ডেন্সি যে অনেকক্ষণ একসাথে একভাবে বসে থাকলে কিন্তু একটু পুজো হয়েই যায় মানুষ, তখন এরপর সমস্যা হতে পারে। ওকে, অনেকগুলো প্রশ্ন রয়েছে আমাদের। আমি প্রশ্নের আগে একটা ব্রেকে যেতে চাই। ওকে, ব্রেকের আগে কি আমরা একটু ডক্টর সম্পর্কে শুনবো? রাইট, ওকে, আমরা ডক্টর রিজানের কাছে চলে যাই আবার। ডক্টর যে কোনো অপারেটর থেকে 16484 এই নাম্বারটিতে আমরা বলে দিচ্ছি 16484, অথবা ভিজিট করতে পারেন www.drrola.com। ওকে, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। বিরতির এই সুযোগে আমরা আমাদের ফেসবুক ফ্যানদের কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। প্রশ্নটি করেছেন মামুন বাপ্পি, তিনি লিখেছেন, স্যার ইরিটেবল ব্লাড সিনড্রোম কি? সম্ভবত ইরিটেবল বাউল সিনড্রোম বোঝানো। না, ব্লাডার সিনড্রোম আছে। উনি বাউল ব্লাড লিখেছেন, blood আমরা ধরে নিচ্ছি ব্লাডার। ইনি যদি বলতেন। আচ্ছা, অ্যাকচুয়ালি আসলে আইবিএস হচ্ছে কমন টার্ম, যেটা হচ্ছে ইরিটেবল ব্লাডার বাউল সিনড্রোম আছে। আর আমাদের যেটা হয় ইরিটেবল বাউল সিনড্রোমে হচ্ছে যে ঘন ঘন বারবার পায়খানা হওয়া, এই টাইপে হচ্ছে যে যাদেরকে বারবার ফ্রিকোয়েন্সি হয়, মানে বারবার প্রস্রাব হয়, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে যদি আরেকবার প্রস্রাব হয়, সেটাকে আমরা বলি যে মানে ফ্রিকোয়েন্সি বলি। এটাকে আমরা অনেক সময় ইরিটেবল ব্লাডার সিনড্রোমও বলি। হ্যাঁ, ওনার প্রশ্নটা একটু বিস্তারিত প্রয়োজন ছিল, হ্যাঁ। আসলে আলাদা করা যাচ্ছে না। হ্যাঁ। আজাদ আবুল কালাম লিখেছেন, বেবিদের কিডনি ডিজিজ হলে কি ধরনের সিমটম দেখা যাবে? ভালো কোশ্চেন করছে। যদি বাচ্চাদের প্রস্রাবে, যদি প্রস্রাব করার সময় যদি বাচ্চা কান্নাকাটি করে, বাচ্চা যদি মুচড়ামুচড়ি করে, তাহলে যেতে হবে। যদি তল পেটে একটু ফুলা পাওয়া যায়, বা পেটের ডান দিকে বা বাম দিকে যদি কোনো চাকা পাওয়া যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন শাহজাহান, তিনি বলেছেন, সকাল 11টার সময় আমার ইউরিন বন্ধ হয়, পরে আমি উত্তরা বাংলাদেশ হসপিটালে ভর্তি হই, পরে ক্যাথেটার দিয়ে ইউরিন বের করা হয়, এরপর এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি এন্ড আইভিউ করা হয়েছে। ডাক্তার বলেছেন আমার কিডনিতে স্টোন আছে, কিছু মেডিসিন দিয়ে আমাকে এখন কন্টিনিউ করতে বলেছেন, এখন আমার কি করা দরকার? এখন উনি কোনো একটা ইউরোলজিস্টের কাছে যাবেন, উনি একটা আইভিউ করবেন অথবা সিটি স্ক্যান করবেন, করে কোনো ইউরোলজিস্টের সাথে পরামর্শ করে পাথরটা বের করে নেবেন। আইভিউ টেস্ট তিনি করিয়েছেন? আইভিউ করছেন? পদ্ধতিতে পাথরটা বের করে নেবেন। একটি প্রশ্ন করেছেন খালেদ মল্লিক, তিনি লিখেছেন ক্রিয়েটিনিন 2.56 এন্ড এসিআর 667, হাইপারটেনশন এন্ড ডায়াবেটিসের পেশেন্ট উনি, প্লিজ একটু অ্যাডভাইস দিবেন কি? ওনার ফার্স্ট হচ্ছে, উনি হচ্ছে ডায়াবেটিক বা হাইপারটেনশন নিউরোপ্যাথিতে ভুগছে। ওনার ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে উনি ব্লাড রাখবেন, এবং কিডনি যেহেতু এখন তার ক্ষতিগ্রস্ত হয়েছে, নেফ্রোপ্যাথি ডেভেলপ করছে, যদি উনি ব্লাড প্রেশার এবং হাইপারটেনশন নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে কিডনির ক্রিয়েটিনিন আর বাড়বে না। যদি নিয়ন্ত্রণ হারাই ফেলে, তাহলে কিডনি আস্তে আস্তে ক্রনিক সিক, মানে সিকেটির দিকে চলে যাবে, কিডনি পুরাই নষ্ট হয়ে যাবে। আশা করি যিনি প্রশ্ন করেছেন উনি ধারণা পেয়েছেন। একটি প্রশ্ন এসেছে যে কিডনি রোগ কি ফ্যামিলিগতভাবে হয় কিনা? না, ফ্যামিলি প্রিডিসপোজিশন তেমন কোনো নাই। 2-1টা ডিজিজ আছে, যেমন হচ্ছে আমরা বলি অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, একটা ডিজিজ আছে কিডনিতে অনেকগুলো সিস্ট হয়, এইটা হচ্ছে ফ্যামিলি প্রিডিসপোজিশন আছে, যেটা হচ্ছে এটা ফ্যামিলিয়ার, দাদার থাকলে বাপের হয়, চাচার হয়, এইটা এই ডিজিজটা হচ্ছে ফ্যামিলিয়ার। কিন্তু অন্যান্য ডিজিজ যেমন স্টোন ডিজিজ, পিউজি অবস্ট্রাকশন বা বিনাইন ইনলার্জমেন্ট পোস্টেট, এগুলো ফ্যামিলির সাথে কোনো রিলেশন নাই। তবে আরেকটা জিনিস আছে যেমন হাইপোস্পিডিয়াস, বলা হয় যে ক্লোজ রিলেটিভের সাথে, মানে ব্লাড কানেক্টেড কাউকে বিয়ে করলে, হাজব্যান্ড ওয়াইফ যদি ক্লোজ ব্লাড রিলেটেড হয়, মামাতো ভাই, খালাতো ভাই, তাদের এই কনজেনিটাল অ্যানোমালি থাকার একটা সম্ভাবনা থাকে, কিন্তু ইট ইজ হাইপোথিসিস, নট এস্টাবলিশড।
আমাদের অনেক ফ্যান প্রশ্ন করেছেন ব্যথার ওষুধ, প্রেশারের ওষুধ খেলে কি কিডনির কোনো ক্ষতি হয় কি? ডেফিনেটলি ব্যথার ওষুধ খাইলে কিডনি নষ্ট হয়ে যায়। যদি এলোপ্যাথারি কেউ ব্যথার ওষুধ খান তাদের কিডনি নষ্ট হয়ে যায়। এটাকে আমরা বলি ড্রাগ ইনডিউস রেনাল ফেলিওর। প্রেশারের ওষুধ, প্রেশারের ওষুধ কিডনি নষ্ট করে। একটি প্রশ্ন এসেছে দিবা শামিমার কাছ থেকে। আমার বয়স 31, 15 মাস ধরে ব্লাড প্রেশারের মেডিসিন খাচ্ছি, এতে কি কোনো ইফেক্ট করবে? আর না। সকালে ঘুম থেকে দেরি করে উঠলে কোমরে ব্যথা করে, এটা কি কোনো প্রবলেম? না, এটা কোনো প্রবলেম না, তবে প্রেশার কন্ট্রোল থাকলে তার কোনো সমস্যা হবে না। আর আমরা আলোচনা করছিলাম ব্যথার ওষুধ নিয়ে, বাকি কি কি ওষুধ থেকে কিডনির অসুখ হতে পারে? অনেকগুলো ড্রাগ আছে যেগুলোকে আমরা বলি নেপ্রোটক্সিক ড্রাগ। এই নেপ্রোটক্সিক ড্রাগের মধ্যে যেমন আমরা একটা বললাম যে হচ্ছে ব্যথার ওষুধ, অল টাইপ অফ ব্যথার ওষুধ, যেমন যেটা বলে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যা ব্যথার ওষুধ নামে অনেকে পরিচিত। এখানে প্রশ্ন করে থাকেন যে প্যারাসিটামল তো এক ধরনের এনএসি, প্যারাসিটামল সাধারণত কিডনিকে ক্ষতি করে না। এটা হাই ডোজে খেলে অনেক সময় লিভারে ক্ষতি করে, কিন্তু কিডনিকে ক্ষতি করে না। এবং কিডনি যদি ইম্পেয়ার থাকে, কতগুলো ড্রাগ আমরা যেমন নাইট্রোফ্রন্টাইন গ্রুপ ড্রাগ, অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের ড্রাগ, এগুলোকে আমরা দিতে নিষেধ করি। আমিনা আহমেদ লিখেছেন 1-2 বছরের বেবিদের কিডনি রোগ হওয়ার কারণ কি? 1-2 বছরের রোগীদের কিডনি রোগে হওয়ার একটাই কারণ হচ্ছে জন্মগতভাবে সমস্যা। যদি একটা হতে পারে পিইউজি অবস্ট্রাকশন, যেটা বলে, আর 2 নম্বর হচ্ছে পোস্টেরিয়রাল ভালভ বলে একটা ডিজিজ আছে, তারপর কনজেনিটাল মেটাল স্টোনোসিস আছে। এইগুলো যদি হয় তাহলে তার কিডনি ফেলিওরের দিকে যায়। অনেক সবাই মোটামুটি কনসিয়াস এই ব্যাপারটা, এবং আমরা ছোটবেলা থেকে আসলে সবসময় শুনে আসতাম যে বেশি করে পানি খাওয়া না হলে কিডনি নষ্ট হয়ে যাবে, না হলে কিডনির এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। তো আমাদের বেশ কিছু ধারণা ছিল, যেগুলোর অনেকগুলোই হয়তো ভুল বা অনেকগুলো হয়তো ঠিক। তো সেই ব্যাপারে আজকে আমরা বেশ অনেক কিছুই জেনে ফেললাম। অনেকে আমাদেরকে লিখেছে, আমাদের কাছে আরো ফোন আসছে, আমরা কি ফোন আচ্ছা, আপনি শুনতে থাকেন। আপনার ডাক্তার কোনো প্রশ্ন রয়েছে? না, না, কোনো প্রশ্ন নেই, আপনি শুনতে থাকেন আপনার প্রশ্নের উত্তর। আপনি যেটা বলছেন আসলে পানির সাথে পায়খানার কোনো সম্পর্ক নাই। এটা অ্যাবসলিউটলি একটা সাইকোলজিক্যাল ব্যাপার হয়ে গেছে। কারণ অনেকে বলে যে সকালবেলা আমি একটা সিগারেট না খেলে পায়খানা হয় না। তো তাদ্রুপ আপনি যদি পানি না খান তার মানে পায়খানা হবে না, কথাটা ঠিক না। আপনি পানি খাবেন পরিমাণ মতন। আমরা যেটা বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি বেশি ঘামেন তাহলে 2.5 থেকে 3 লিটার খাবেন, আর যদি এসির ভিতরে কাজ করেন তাহলে 2 থেকে 2.5 লিটার পানি খাবেন। কিন্তু বেশি পানি খাইলে আপনার বারবার প্রস্রাবে যেতে হবে এবং আপনার সমস্যা হবে। ওকে, একজন প্রশ্ন করেছেন পাটোয়ারি রাসেল নামে, তিনি বলছেন যে কোমরের পিছনে দুই পাশে ব্যথা, এটা কি কিডনি রোগের লক্ষণ হতে পারে, হতে পারে। ওকে, আরেকটি প্রশ্ন করেছেন মোহাম্মদ মামুন। তিনি বলেছেন আমার বয়স 34, কিডনিতে 2 বছর আগে টিবি হয়েছিল, এখন চিকিৎসায় আছি, এখন আমার টিবির কোর্স শেষ, কিন্তু ক্রিয়েটিনিন 1.6 অনেকদিন থেকেই কমছে না এবং বেড়ে যায়। ইউরিন ওনার ফেনা ফেনা হয়। এখন উনি জানতে চাচ্ছেন যে 2টা কিডনি নষ্ট হতে কতটা সময় লাগবে এবং কত টাইম ভালো রাখা যাবে। ওনার ডায়াবেটিস এবং হাই প্রেশার নেই। হ্যাঁ, এখন ওনার যদি রেনাল টিউবারকুলোসিস হয়ে থাকে, অ্যান্টি টিবি খাইলে ওনার টিউবারকুলোসিস ভালো হয়ে যাবে। কিন্তু অনেক সময় হচ্ছে টিউবারকুলোসিস যদি বেশি হয়, কিছু স্কারিং হয়েছে, আসলে কতটুকু তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে শুধু শুনে বলা যাচ্ছে না। তবে এটার কোনো টাইম লিমিট নাই। আপনার যদি আর ফার্দার স্কারিং না হয়, যে পরিমাণ আছে, যদি আপনার ইউরেটারটা ভালো থাকে, ভালো ড্রেনেজ হয়, তাহলে আপনি 1 পয়েন্ট নিয়ে আরো দীর্ঘদিন ভালো থাকবেন, সুস্থ থাকতে পারবেন। ওকে, আরো কিছু প্রশ্ন রয়েছে আমাদের। তার আগে আমি একটু দেখতে চাই যে ফেসবুকের আমাদের যে ফ্যান পেজটা রয়েছে সেখানে আর কি
অনেকে রয়েছে। ওকে, গৌতম রয়, সাইমন ভুঁইয়া এরকম অনেকেই আছে। তবে ডক্টর ওলার পেজ আরো একজন বন্ধু প্রশ্ন করে ফেলেছেন, তাসমিয়া স্বর্ণা। তিনি আগে একটি প্রশ্ন করেছিলেন, ওটার এগেইনস্টে উনি লিখেছেন যে হাইপার টেনশনও আছে। আচ্ছা, সেই ব্যাপারে একটা উত্তর, মানে সেই ব্যাপারে একটা ইনফরমেশন উনি আসলে জানিয়েছেন। আমরা আলোচনা করছিলাম কিডনির বিভিন্ন সমস্যা নিয়ে, এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রোস্টেট। অনেকেরই দেখা যায় যে বয়স বৃদ্ধির সাথে সাথে ইউরিন ঠিক মতো পাস হচ্ছে না এবং প্রোস্টেটের সমস্যা হয়। এই নিয়ে যদি একটু বলতেন। রাইট। আমরা যেটা বলি, যখন আপনার চোখ ধূসর হয়ে যাবে, চুলটা সাদা হয়ে যাবে, তখন আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাবে ছেলেদের, পুরুষদের। তো এটি হচ্ছে নর্মাল ফেনোমিনা, যে চুল সাদা হবে, চোখ ধূসর হবে এবং আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাবে। এবং প্রোস্টেট গ্ল্যান্ড যখন বড় হবে, সবার কিন্তু সিমটম দেয় না। মানে নর্মাল প্রোস্টেটে যেটা থাকে, আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়। অনেকের এই প্রোস্টেট গ্ল্যান্ড বাড়লে দুই ধরনের সিমটম হয়, একটাকে বলে ইরিটেটিভ সিমটম, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ সিমটম। তো যে ক্ষেত্রে এখন হয়েছে কি, প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেলে কারোর হচ্ছে ঘন ঘন প্রস্রাব হয়, কারোর প্রস্রাব করে মনে হয় যে আমার প্রস্রাব রয়ে যাচ্ছে, কারোর হচ্ছে বাথরুমে যেতে যেতে প্রস্রাব পড়ে যায়, এটাকে বলে আর্জেন্সি, কারোর প্রস্রাব করার পরে টক টক করে পড়তে থাকে, কাপড় নষ্ট হয়, এটাকেও বলে পোস্ট ভয়েডাল ড্রিবলিং। তো এই সমস্যাগুলো হয়ে থাকে। এখন একজন ইউরোলজিস্ট এটা জাজ করেন, জাজ করে আমরা আগে প্রথমে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি, এবং মেডিসিনে প্রোস্টেট গ্ল্যান্ডে যদি এটা বিনাইন ডিজিজ হয়, তাহলে এটা মেডিসিন ট্রিটমেন্টে এখন হচ্ছে যে অনেক রোগী ভালো হয়ে যান। যদি কোনো কারণে ভালো না হয়, প্রোস্টেট গ্ল্যান্ডের তার প্রস্রাবের ফ্লো যদি নর্মাল না হয়ে আসে, তার যদি প্রস্রাব জমে থাকে, যদি মনে হয় যে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ এখানে আমি বলে রাখি যে অনেকের হয় কি, প্রস্রাব জমতে 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 মূত্রথলিতে অনেক প্রস্রাব জমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে, প্রস্রাব বেশি জমে গেলে এটা কিডনিকে ক্ষতি করতে পারে। এই জন্য প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায়, তার চিকিৎসাটা করে, সেটা মেডিকেল চিকিৎসা, সার্জিক্যাল চিকিৎসা। এখন প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে তিন ধরনের ডিজিজ আমি আগেই বলছিলাম। একটা হতে পারে যে প্রোস্টেট বিনাইন ইনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট বলে, সেটাকে আমরা মেডিসিন। একটা হচ্ছে ক্যান্সার হতে পারে। নাম্বার 3 হতে পারে যে হচ্ছে প্রোস্টেটিক অ্যাবসেস হতে পারে, ক্রনিক প্রোস্টেটাইটিস হতে পারে। তো এগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যায়। কিছু মেডিসিনের চিকিৎসা আছে, কিছু সার্জিক্যাল চিকিৎসা। এবং এখন বলে রাখা ভালো যে প্রোস্টেটের চিকিৎসার জন্য এখন কোনো কাটা করা, মানে কোনো বাইরের কোনো কাটা বা সেলাই দেওয়া লাগে না। আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে ওই প্রোস্টেট গ্ল্যান্ড যেটা বেড়ে যায়, মেশিন দিয়ে ওই বর্ধিত মাংসটুকু বের করে নিয়ে আসি। হ্যাঁ, অনেকটা তাই, নারকেল ছিলানো বা আমরা যে মাটি কাটার মতন আর কি, মাটি কেটে পুকুর কাটে যেটা, ওইভাবে কেটে দিলে রাস্তা আবার বড় হয়ে যায়, নর্মালি প্রস্রাব করে। অনেক ধন্যবাদ ডক্টর, আজকে দেখতে দেখতে সময়টা একেবারে শেষ হয়ে গেল। আপনি ব্যস্ত জীবনের মধ্যে আমাদেরকে